আমাদের দ্বিতীয় অধিবেশন তার দুটি পর্যায়। প্রথম সেশনে আছেন শ্রী অরূপ দাস। অরূপ দাস এবং তার সঙ্গে থাকবেন সোহম বোস। ওনাদের ডিসকাশন সেশন। এই সেশনের যে টাইটেল ওনারা দিয়েছেন, সামাজিক দূরত্বের বাস্তবতা বনাম বাস্তবিক দূরত্বের সামাজিকতা। Sri Arup Das, founder, member and secretary of the organization Marfat, registered in 2003 and 4. After completing MA in Comparative Literature from Jadavpur University, assisted field-based researchers of premier institution of UK and USA in the field of agrarian issues, labor relationships, social forestry. Also associated with projects of NGO on tribal culture for few years during Jharkhand movement and traveled extensively in tribal populated part of the Bengal, Odisha and Bihar, now Jharkhand. Closely worked with government of strengthening PRI system for last 15 years, primarily working on issues related to child rights, child labor in bidi industry of Murshidabad. Active member of district, state, national network working on child rights issues, RTI forum, campaign against child labor, West Bengal Education Network, Murshidabad NGO forum. He is extremely a music lover, strong bond with Baul Fakir of Bengal. Soham Bose. Soham is a policy analyst and development professional with focus on health and education. Recently, he consulted with the Odisha government to frame the first COVID-19 pandemic policy assessment. He worked closely with grassroots workers and field professionals to bridge the theory and practice gaps in the policy ecosystem. Over to Soham. Thank you, Milady, and welcome, Arupda. আমি একটা জিনিস, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, Arupda শোনা যাচ্ছে। Arupda শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে Arupda। হ্যাঁ, Arupda শুরু করুন তাহলে। হ্যাঁ, Arupda শুরু করুন। হ্যাঁ, Arupda শুরু করুন। আমার মনে হয় আমি আগের সেশনে একটু দেরি করে ঢুকেছি, তো ওইটা কন্টিনিউটি থাকুক। আমার মনে হয় সোহম যদি যে বিষয়গুলো নিয়ে বলবে সেটা অনেকটাই তোর ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু তার সঙ্গে পলিসি ডিসিশন এবং অন্যান্য কি চোখে দেখছে সেটা দিয়ে শুরু করলে আমারও বলতে সুবিধা হবে। আমার মনে হয় আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি বাংলায় বলি তাহলে কি কোনটাতে সুবিধা হবে? যে ভাষায় তোমার সুবিধা হয় তাহলে আমি বাংলাতেই বলছি, তাহলে সুবিধা হবে সবার জন্য। সেটা হলো কি যে দেখুন, মানে আমার নিজের মানে অভিজ্ঞতা হলো যে লিভড এক্সপিরিয়েন্স আর পলিসি এক্সপিরিয়েন্স এক নয়, মানে দুটো ডিফারেন্ট রিয়ালিটি প্লেনে কাজ করে। মানে মানে বাস্তবতা দুটো সম্পূর্ণ আলাদা। একটা মানে আমি ধরুন অর্ধা জানেন, আমি এই প্যান্ডেমিকের শুরুর সময়টা দিল্লিতে ছিলাম এবং তারপর আস্তে আস্তে প্যান্ডেমিকটি বাড়তে আরম্ভ করে আমি উড়িষ্যায় শিফট করে যাই নিজের প্রজেক্টের জন্য। তো যে রিয়ালিটিটা আমি দেখেছি 2020 জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে দিল্লিতে, আর যে রিয়ালিটিটা আমি আলটিমেটলি দেখছি আর কি কলকাতায় ধরুন অগাস্ট মাসের গোড়ার দিকে, সেই দুটো সম্পূর্ণ আলাদা রিয়ালিটি। মানে যখন একটা বলে না স্টিচ ইন টাইম সেভস 9, সেইটার সুযোগ যখন ছিল তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা পলিসি প্যারালিসিসের মধ্যে দিয়ে গেছে। সেই তুলনায় স্টেট গভর্নমেন্টস গুলো অনেকভাবেই পলিসি প্যারালিসিসে এফেক্টেড ছিল না, তারা অনেক কুইক ডিসিশনস নিয়েছে। যেমন একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো ডিসেন্ট্রালাইজড বলুন কোয়ারেন্টাইন ম্যানেজমেন্টে উড়িষ্যা গভর্নমেন্ট 4 লাখ টাকা করে তাদের গ্রাম পঞ্চায়েতদের ওই ফেব্রুয়ারির শেষের দিকে মার্চের প্রথম দিকে পাঠাতে আরম্ভ করেছে, কারণ তাদের অ্যাসেসমেন্ট ছিল যে
এই ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যায়। তখনও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো বড় ন্যাশনাল লেভেল পলিসি মুভ নেয়নি। কিন্তু আমি যখন দিল্লি থেকে ভুবনেশ্বর আসছি, যাতায়াত করছি রেগুলারলি এতে উইকেন্ডে, আমি দেখতে পাচ্ছি এয়ারপোর্টে কোনো সেরকম কোনো ব্যবস্থা নেই যে মানুষকে ট্র্যাক করার জন্য, পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল ট্রাভেলাররা মিক্স করে যাচ্ছে। মানে তাদেরকে আলাদাভাবে ট্র্যাক করার উপায় নেই। কারণ আপনারা যদি খেয়াল করে থাকেন, মানে আমরা যদি খেয়াল রাখি যে প্রথম দিকটাতে প্যান্ডেমিকের প্রথম দিকটাতে, ফেব্রুয়ারির গোড়ার দিকটাতে, জানুয়ারি শেষের দিকটাতে এবং মার্চের প্রথম দিকটাতে যে যে ক্রাইটেরিয়া গুলো দিয়ে কোভিড সাসপেক্টদের মাপা হচ্ছিল, তার মধ্যে একটা হলো ফরেন ট্রাভেল, যে ভাইরাসটা মূলত বিদেশ থেকে আসছে। সেই সময় একটা সুযোগ ছিল যে পলিসি প্যারালিসিসে না গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট, আমার ধারণা, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি ভুল হতেও পারি, যে মধ্যপ্রদেশে যে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল সেই সময় গভর্নমেন্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কগনিটিভ রিসোর্স পুরো সেটাতেই ফোকাস ছিল যে তারা কিরম করে মানে কংগ্রেস গভর্নমেন্টটাকে টপল করে নিয়ে গভর্নমেন্ট নিয়ে আসবে। তার ফলে তারা সেরকম ভাবে মানে নজরে দিতে পারেনি যে একটা এয়ারপোর্ট সিস্টেমে সার্ভেলেন্স করলে তখন যে এই প্যান্ডেমিকটা এতটা খারাপ অবস্থায় পৌঁছতো না আজকে, সেটা করে সে সুযোগ পান। তার কারণ এটাই আমি বারবার এই প্যান্ডেমিক এক্সপিরিয়েন্স আমাকে পয়েন্ট আউট করছে যে লিভড এক্সপিরিয়েন্স, ডে টু ডে যে আমরা বাঁচছি, আমি যে ফেস শিল্ড পরে মাস্ক পরে বাজার করতে যাচ্ছি, আর যে যিনি মিনিস্ট্রি অফ হেলথে বা মিনিস্ট্রি অফ এডুকেশনে বা মিনিস্ট্রি অফ স্টেটে বসে এতে ডিসিশন নিচ্ছেন, তাদের একটা বড় ফারাক থেকে যাচ্ছে। সেই ফারাকটা হলো যে বিগ, মানে পলিসি অফ বিগ নাম্বারস, মানে তারা সংখ্যাগুলো কয়েক লাখ কোটি দেখছেন, আর আমরা যারা বাঁচছি তারা মাইক্রো লেভেলে বাঁচছি, তারা মাইক্রো লেভেলে প্রবলেম গুলো ফেস করছে। এই যে এই গ্যাপটা সেরম ভাবে কেউই ব্রিজ করতে পারছে না, ব্রিজ করতে চাইছে না। যেমন ধরুন, মানে এই অরূপদা এই প্যান্ডেমিকের সময় যে মানে মাইগ্রেন্ট লেবারদের সঙ্গে অনেকেই কাজ করেছেন, মানে আমি তো জানি 15 জনকে উনি সিঙ্গেল হ্যান্ডেডলি কলকাতায় ফিরিয়ে এনেছেন, মুর্শিদাবাদে ফিরিয়ে এনেছেন বা মালদা, ওটা মুর্শিদাবাদ না মালদা, ওই যে এরা মালদার ছিল, মালদা ছিল। তো সেই ব্যাপারটা দেখতে গেলে আপনি দেখবেন স্টেট উইথড্র করে নিন, স্টেট ডিসিশন নিল যে আমার মাইগ্রেন্ট লেবাররা সারপ্লাস লেবার, আমার দরকার নেই এই মুহূর্তে, আমার মানে আমার এই পলিসি কাজ করছে না, আর ইন্ডাস্ট্রি পলিসি কাজ করছে না, আমি আমার এন্টারপ্রেনিয়ারদের এমএসএমই, অতুলবাবু যেটা কথা বলছিলেন, এমএসএমই সেক্টরকে এটা অ্যালাউ করব যে সে তার এমপ্লয়মেন্ট রেসপন্সিবিলিটি গুলো সে শার্প করবে এবং সে অমানবিক আচরণ করবে, সেটাকে আমরা সাপোর্ট করবো, হাত গুটিয়ে নেবো। মানে আমার ধারণা, এটা আমি জাস্ট একটা গেস ওয়ার্কে বলছি, 1947 সালের পরে এত বড় ল্যান্ড মাইগ্রেশন কিন্তু সাউথ এশিয়াতে আর হয়নি, যেটা আমরা প্যান্ডেমিকের মধ্যে দেখে ফেললাম। মানে এই ব্যাপারটা একটা কমপ্লিট মিসম্যাচ তৈরি করেছে, যে যারা ডিসিশন নিচ্ছে আর যাদের জন্য ডিসিশন নিচ্ছে তাদের মধ্যে কোনো সিনার্জি নেই, কারণ দুজনের পলিটিক্যাল ইন্টারেস্ট সম্পূর্ণ আলাদা। মানে পলিসি প্রফেশনালস আমরা যারা আছি, তাদের দায়িত্ব হলো যে যাদের জন্য পলিসি আর যারা পলিসি করছেন তাদের মধ্যে একটা সংযোগ স্থাপন করা। সেটা করা যাচ্ছে না, কারণ এই দুটো গ্রুপেরই বা ক্লাস বলতে পারেন এক্ষেত্রে পলিটিক্যাল ইন্টারেস্ট আলাদা। মানে যাদের পলিটিক্যাল ইন্টারেস্টে লকডাউন করা হলো আর যারা সাফার করলেন তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট এক নয়। মানে আমার ধারণা এই লকডাউনের ফলে এই যে ইকোনমিক রিপল এফেক্টস আমরা দেখতে আগামী আরো 5 থেকে 6 বছর দেখবো, মানে যেটা আমরা বুঝতে পারছি না এখনো, সেটা হলো যে অ্যাগ্রেরিয়ান ইকোনমিতে কিন্তু একটা বড় চেঞ্জ আসতে চলেছে। যে এই যে সারপ্লাস লেবারটাকে ইনজেক্ট ব্যাক করে দেওয়া হলো শহর থেকে, কিছু পোর্শন তো ফিরে যাবেন কিন্তু অনেকে ভয় ফিরবেন।
মানে আমরা কিন্তু আস্তে আস্তে 1970 1980-র যে কালো দশকগুলো, যে সময় ধরুন মানে আমরা একটা রাইজ অফ রিবার্থ অফ ন্যাশনালাইট পলিটিক্স দেখেছি 80s 90s, মানে মাওয়িস্ট কমিউনিস্ট গ্রুপ এমসিজির সময়। সেই দিকে হয়তো একটা পসিবিলিটি থেকে যাচ্ছে আমরা আবার একটা ওরম অ্যাটলিস্ট ভায়োলেন্ট না হলেও এক ধরনের পপুলার ইনসার্জেন্সের দিকে ব্যাপারটা গড়াচ্ছে। আমি অরবদাকে স্টেজ ছেড়ে দেবো। না, খুবই সুন্দর বলেছো তুমি। আমি যেটা একদম একটু অন্য দিক থেকে বলতে চাই, কি হচ্ছে আমরা তো এই মানে আমার ধারণা ছিল যে আমি একদমই টেক স্যাভি বলে ব্যাপারটা শুনলেই কেমন লাগে, তারা অন্যরকম মানুষ হয়। তো আমি এরকম একটা ডিজিটাল প্ল্যাটফর্মে লোকদের সঙ্গে কথা বলছি আজকে, তো এটাই বোধহয় আমাদের মতো বয়স্ক মানুষদের জন্য ওই নিউ রিয়েলিটি। তো এই টিকে থাকার একটা ব্যাপার আছে, কারণ আমি বারবার করে যেটা আমি অনেকটা সময় কেন পুরোটা সময় ক্যামেরাটা একটু একটু নিচে নামাবেন বোধহয় একটু। ঠিক আছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। বাস। না, আমি লকডাউনের বেশিটা সময়ই আমি কাটিয়েছি মুর্শিদাবাদে, মানে পালিয়েছি বলতে পারি হয়তো কলকাতা থেকে, বা কাজের একটা অছিলা ছিল বলে মুর্শিদাবাদে থাকতে পেরেছি। কিন্তু এই কোভিড আসছে এই ধরনের আলোচনা গণমাধ্যমে আসার আগে কফি হাউস বলে একটি ছোঁয়াচে রোগের আতুরঘর আছে মাথার, তো যাদবপুরে কফি হাউসে এরকম আলোচনা হচ্ছিল, হচ্ছে। তো তারপরে আমরা দেখলাম জিনিসটা। এখন যেটা হয়, মানে আমার যেটা মানে যে চাচা আপন প্রাণ বাঁচা, বা আপনি বাঁচলে বাপের নাম, এটা তো একটা একটা কাহাবাত আছে। এই প্রবাদ তো অত্যন্ত পপুলার যথেষ্ট। তো এই যে স্বার্থপরের মতো বা আত্মকেন্দ্রিক যে জীবন আমাদের মূলত শহর কেন্দ্রিক মানুষের মধ্যে যেটা আছে, এই যে রাষ্ট্র ব্যবস্থার কথা হচ্ছে, এই যে ডিফারেন্ট পলিটিক্যাল ইন্টারেস্টের কথা বলা হচ্ছে, এই যে ডিফারেন্ট ইকোনমি বা এই ভোগবাদ ইত্যাদির মধ্যে, এটা নিহিতই আছে। মানে সে ওরকম ভাবেই থাকবে যে কাজে এই যে মানুষের আত্মকেন্দ্রিকতার ক্ষেত্রেটাই আমি জোর দেবো, যে একদিকে সে নিজে বাঁচতে চাইবে, পড়োশিকে দেখবে না, গুটিয়ে থাকবে, হয়তো গর্তে ঢুকে যাবে, যদি অন্যকে মারতে হয় তাও হয়তো করবে। আর আরেকটা দিকে যে বেঁচে থাকতে গেলে এই রকমের থাকা যায় না, সেইটাও কিন্তু তার ধর্ম। তো এইটার একটা ভয়ঙ্কর টানাপোড়েন কিন্তু প্রত্যেকেই আমার ধারণা যে ঝামেলায় ফেলছে আর কি। মানে অন্য বাস্তবিক অসুবিধাগুলো বাদ দিয়েও বলছি, এই বাজার করা, ডাক্তার দেখানো, খবর নিতে পারছি না, ব্যাংকে টাকা পাঠাতে হবে, এই সমস্ত জিনিস বাদ দিয়েও বলছি। আর এর ফলে একটা এই পরিবারগুলোর মধ্যে নানান ধরনের মানুষ রয়েছেন, হয়তো কেউ একা, কেউ দুজন, কেউ চারজন, ছজন, যাই থাকুক কম্পোজিশন, এই যে একটা সারাক্ষণ একটা অনিশ্চয়তা, কাল কি হবে জানি না, আজকে কি হচ্ছে জানি না, এইটা তো এক ধরনের মানসিক সমস্যা প্রত্যেকেরই কম বেশি তৈরি করছে। এবং যেটা আসলে যেটা আরেকটা বড় প্যান্ডেমিক, আমরা এখনো তার আঁচই করতে পারছি না, যে এই যে আমাদের একটা মানসিক যে অস্থিরতা তৈরি হচ্ছে, সেটা শেষমেশ কোথায় গিয়ে দাঁড়াবে। এখন এইখানে আমার বারবার করে মনে হয় যে আমরা একদিকে যে বিভিন্ন রাজনীতির কথা বলছি, বিভিন্ন পলিসির কথা বলছি, কিন্তু এই যে সামাজিকভাবে আমরা যেটা বড় হই, যে যেখানেই থাকি না কেন, তার কিছুটা তো রয়েছে আমাদের সমাজে যে স্ট্রাকচার গুলো রয়েছে, সে পরিবার বলি, স্কুল কলেজে যাচ্ছি, আরো অন্যান্য প্রতিষ্ঠান আছে, তো সেগুলোর মধ্যে দিয়ে তো আমাদের গড়ে ওঠে। আরেকটা যেটা হচ্ছে পরিস্থিতির সাপেক্ষে যেখানে আছি, সেই জায়গাটা হয়তো আর পছন্দ না, তাও মেনে নিচ্ছি, কিছুটা মানিয়ে নিচ্ছি। কিন্তু সেখানেও আমরা নিজেদের পছন্দের লোকেদের খুঁজে নেওয়ার চেষ্টা করি। এই পছন্দের লোকেদের খুঁজে নেওয়া, পছন্দ লোকেদের সঙ্গে থাকতে চাওয়া, এইটা শহরের ক্ষেত্রে যেরকম ভাবে কাজ করে, গ্রামের ক্ষেত্রে না। সেই জন্যই শহরের লোকেদের ক্ষেত্রে আমার মনে হয় এই যে বিপন্নতা বোধটা অনেক অনেক বেশি, অনেক বেশি। কারণ তার পুরোটাই পরের উপর নির্ভর। মানে তার রান্না কেউ করে দেবে, তাকে বাজার থেকে কিনে আনতে হবে সব সময়, কেউ এসে অন্য কাজটা করে দেবে। তো এই যে বড় নির্ভরতা, মানে যেটা শহর নগর সভ্যতার অঙ্গাঙ্গী অংশ, মানে এটা দোষ গুণ ভালো খারাপের আমি বিচারেই যাচ্ছি না, এইভাবে শহর কাজ করে। গ্রামের ক্ষেত্রে তো সেটা কখনোই নয়। গ্রামের ক্ষেত্রে প্রত্যেকের একটা নিজের কাজ আছে, মানে যার সত্যি সত্যি জমি জমা নেই, সেও দিনমজুর একটা কাজ খুঁজবে, একটা অন্য কিছু করার একটা
অবকাশ আছে। অর্থাৎ এই যে প্রকৃতির সঙ্গে নির্ভর থেকে কিছুটা নিজের শ্রমের সঙ্গে সরাসরি সে কিছু প্রোডাকশন করতে পারে, কিন্তু নিজের জন্য পরিষেবা তৈরি করতে পারে, সেই ক্ষমতা শহরের মানুষের নেই এবং থাকার কথাও না। তো সেই জন্য আমরা আমাদের যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, আমি টিভি আমি বহুদিনই দেখি না, কিন্তু আন্দাজ করি লোকে দেখছে কি বলছে, একটু তাদের সঙ্গে কথাবার্তা বলে, যে আমাদের পুরো আলোচনাটাই যা চলে পুরো নগর কেন্দ্রিক। কিন্তু এই মুহূর্তে সত্যি শহর বাড়ছে, আরো হয়তো বাড়বে। এই গ্রামাঞ্চলের কথাটা কিন্তু একই সঙ্গে ভাবতে হবে। গ্রামাঞ্চলের কথা আমাদের শুধুমাত্র একটা সুন্দর কাব্যিক শব্দ তৈরি করে পরিযায়ী শ্রমিক বলে ছেড়ে দিয়েছি। গ্রামের লোক কিভাবে কোপ আপ করছে, কারণ সেখানেও কিন্তু মাথায় রাখবেন যে সেখানে এরকম মাইকিং চলছে, সেখানে এরকম মসজিদে যাতে নামাজ না পড়তে আসে সেখানে অ্যানাউন্স করা হচ্ছে, বিভিন্ন রকমের ক্যাম্পেইন চলছে, পুলিশ পেলাচ্ছে, সে ঘটনাগুলো কিন্তু গ্রামেও চলছে। তা সত্ত্বেও গ্রামের মানুষের মধ্যে এই আতঙ্কটা নেই। এটা আমি আমি মানে মুর্শিদাবাদে দেখছি, আমি নদিয়াতে, আজকে নদিয়াতেই রয়েছি, ইনফ্যাক্ট গতকাল ঈদ ছিল, আমি দেখছি লোক মানে বাইকে করে যাচ্ছে, রঙিন জামা কাপড় পরে যাচ্ছে। আমার মনে হয় কলকাতা শহরে, এটা জানি না কালকে কেমন গেছে, এই জিনিসগুলো, এই মিনিমাম যে একটা সাধারণ আচরণ মানুষের সঙ্গে মানুষের, সেটাই টোটালি মুছে দেওয়া হচ্ছে এবং আমরা সেটা অভ্যস্ত করছি, সেটা অভ্যস্ত হয়ে পড়ছি। তো এইটাতে আমার মনে হয় যে এইটা তো কি করব, কাজে এইটার দিকে আমাদের মনে হয় সবচেয়ে বেশি মন দেয়। আমরা এইটা কি করে ভাঙবো, এটা কি করে ভাঙবো? শুধুই ফোন করে হাই হ্যালো করবো, 4টে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং পাঠাবো, খুব বিপন্ন বোধ করলে কাউকে ফোন করবো শুধু, কিন্তু সেরকম ভাবে কি আমাদের সম্পর্ক আমরা টিকিয়ে থেকে কোনো কাজকর্ম কিছু করতে পারবো? তো আমার এই জায়গাটা আমার সবচেয়ে লাগে। আর সরকারি অব্যবস্থা, এটার মধ্যেও একটা বলবো, অন্তত আমি পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে যেটা দেখেছি, অন্তত একাধিক বলছিলেন যে পরিযায়ী শ্রমিকদের বিষয়ে, যদি এই কথা আমার একদম পছন্দ না। পরিযায়ী শ্রমিক শুনলেই কিরকম একটা মনে হয় যে বাজে একটা, মানে খুব খারাপ আঁতলাম আর কি। এক কথা, একটা মানুষ মানে পরিযায়ী কেন সে হবে, কাজ করতে গেছে, পরিযায়ী পাখির কথা শুনেছি, ভালো ভালো কাব্য হয় সেসব নিয়ে, সেটা অন্য কথা, কিন্তু মানুষ ওরকম ভাবে পরিযায়ী নয়। এরা যাযাবর জীবন, এরা নির্দিষ্ট লক্ষ্যে যায়, একটা জায়গাতে কাজ করতে যায়, সেখানে কাজের সুযোগ আছে, যেটা সাংবিধানিক স্বীকৃতি আছে এবং যেটা আমাদের প্রত্যেকের অধিকার। আমি কাজের জন্য বাইরে গেলে তখন তো আমাকে পরিযায়ী মানুষ বলা হয় না, আমি তখন বলতে পারি যে আমি অন্য সিটি এস্টাবলিশমেন্টের জন্য গেছি, সেটেলমেন্ট করছি, সেটা না। তো এই সমস্যাটা শুধু তো সমস্ত রাজ্যেই ঘটেছে, আমাদের রাজ্যেও ঘটেছে। আমাদের গ্রামগুলোতে, আমি মানে সব গ্রামের কথা বলতে পারবো না, কিন্তু আমি পুরুলিয়ার কথাতে জানি, আমি মুর্শিদাবাদের কিছু গ্রামের কথা জানি, নদিয়ার কিছু গ্রামের কথা জানি। গ্রামের মানুষ কিন্তু ওই পঞ্চায়েতের স্ট্রাকচারটাকে কিছুটা ধরে, লোকাল থানা হয়তো তার সঙ্গে যোগাযোগ করেছে, হয়তো পলিটিক্যাল লিডার ছিল কোথাও, যে বাইরের থেকে আসাটা যেটা এয়ারপোর্টে করা যায়নি, সেটা গ্রাম কিন্তু অনেক ক্ষেত্রে করতে পেরেছে। তারা বাইরের থেকে কেউ এলে তারা নিজেদের ব্যবস্থায় একটা স্কুল ঘর ছেড়ে দেওয়া হোক, কি একটা বড় জায়গা ছেড়ে দেওয়া হোক, যেখানে তারা খাবার পৌঁছে দিয়েছে, সেই মানুষগুলোর দেখভাল করার ব্যবস্থা করেছে। কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে, কোথাও বলতে পারে বাথরুম দুটো ছিল না। আমি যেটা বলার চেষ্টা করছি, এই যে নিজেদের আমাদের বাঁচতে হবে এবং সেটা একসঙ্গে কিভাবে থাকতে পারবো, সেইটার একটা কোথাও বলে এই শুরুয়াতও এইটার ফলে হতে শুরু করেছে। এই নেগেটিভের মধ্যে আমার সেটা মনে হয় যে সবচেয়ে বড় ব্যাপার, কারণ এই পরবর্তী সময় আমফান হলো, যারা রিলিফের কাজ করেছেন তারা জানেন যে শহরের মানুষ দুহাতে তুলে দিয়েছে প্রচুর, যেটা এক্সপেক্টেড ছিল না। রোজগার কমে গেছে, লোকেদের কাজ নেই, এরকম শহরে প্রচুর বাড়ি এখন আছে যাদের অনিশ্চয়তা, যে কালকে কি রোজগার হবে জানে না। তা সত্ত্বেও শহর থেকে আমফানের জন্য আমি বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছি, অভূতপূর্ব সাড়া পেয়েছে। এটা কোথাও আমার মনে হয় যে এই যে ডিফারেন্ট ক্লাসের কথাই বলি, ডিফারেন্ট মানুষের কথাই বলি, এই প্রথম একটা ভাবতে বাধ্য হচ্ছে তারা, এই মানুষগুলো রয়েছে, মানে তার শ্রমের মর্যাদা, মানুষ হিসেবে মর্যাদা। কাজে আমি সামাজিকতার কথা যখন বলছি, এটা শুধুই আমার ক্লাসমেট বা কফি হাউসের বন্ধু, আমি ঠিক সেই সামাজিকতার কথা বলছি না। আমি বলার চেষ্টা করছি এই যে একসাথে বাঁচতে গেলে তার নতুন মূল্যায়ন গুলো অত নতুন করে করতে হবে, সেগুলো তো খাতায় কলমে থেকে গেছে। যেমন যে আজকে একটা একাডেমি, একটা ইনস্টিটিউশন এনজিওর সঙ্গে কথা বলছে, আই থিঙ্ক মানে এই ব্যারিয়ার গুলো ভাঙা দরকার। আমাদের কোথাও ভীষণ এলিটিস্ট
একটা চর্চার দিকে আমরা ক্রমশ চলেছি, যার জন্য এইসব আলোচনা, এই চিন্তা ভাবনার সঙ্গে লোকেদের যুক্তও করতে পারছি না। ওই চিন্তার জায়গাটাতে আমার মনে হয় যে ফাঁক থেকে যাচ্ছে, সেই ফাঁকটা যদি কিছুটা কমানো যায়, নিশ্চয়ই আমার ধারণা যে কিছু না কিছু নতুন ডাইমেনশন বেরোবে। এই যে মানবিক সম্পর্কগুলো পাল্টে যাচ্ছে, ঠিক আছে, কারোর যদি আপনাদের কারোর পরিচিত বা নিজেদের বাড়িতে কোভিড আক্রান্ত মানুষ যদি থেকে থাকেন বা ছিলেন, এরকম হয়, আপনারা জানি না কি অভিজ্ঞতা, আমার চেনাশোনা লোকেদের যাদের যাদের হয়েছে তাদের যে কি অপরিসীম দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি চিকিৎসার ব্যাপারটা বাদই দিচ্ছি, শুধু সামাজিক ভাবে তাদের বাদ দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, কেউ সেই ছবি তুলে ফেসবুকে তুলে দিচ্ছে যে এই বাড়িটাতে হয়েছে, ফলত লোকে সেখানে যাচ্ছে না, পাড়ার লোকরা মানে পাশে প্রতিবেশী অচেনা হয়ে যাচ্ছে। আর আমি দেখিনি, কিন্তু ওই কুষ্ঠরোগীদের সম্বন্ধে হয়তো একসময় এই ধরনের মানে মানসিকতা ছিল। তো এইটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমার ধারণা যে আমরা কোথাও একটা ভীষণ যুক্তিহীন জগতে বাস করি, এবং যারা এই ব্যবহারগুলো করছে তারা মূলত ওই সমস্ত টিভি চ্যানেল এবং অন্যতে আমাদের মাথা এমন হয়ে রয়েছে, আতঙ্কিত হয়ে রয়েছে শুধু, ফলত কোনো রকমের যুক্তি বুদ্ধি আমাদের কাজ করছে না। তো আমি এই দিকটাতেও একটু নজর দিতে চাই যে তাহলে সেক্ষেত্রে আমাদের এই দিশা সংকট প্রত্যেক দিন, মানে এই যে অনিশ্চয়তার সংকটটা হচ্ছে মূল সংকট আমার মনে হয়। আর সেখান থেকে বেরোতে গেলে ডে টু ডে লিভিং এর দিক থেকে কিন্তু শুরু করতে হবে। এই আমার মনে হয় সব এখান থেকে একটু কিছু বলো, তাহলে আমার একটু গোছাতে পরে সুবিধা হবে। হ্যাঁ, মানে আমি যে কথাটার সাথে মানে কথাটা শুনে মনে হচ্ছে যে আমরা যেরকম পলিসিতে বলি না, রিস্ক আর আনসার্টেনিটির ডিফারেন্স, যে আনসার্টেনিটি হলো যে তার কোনোই দিশা নেই, কি হবে আমরা জানি না, আগামীর কোনো রূপরেখা নেই, কোনো রোডম্যাপ নেই, এবং কি কি আউটকাম হতে পারে আমরা পারছি না, বুঝতে পারবো না হয়। আর রিস্ক হলো যে আমরা জানি যে এটার একটা ধরুন 5%, 10%, 3%, একটা কোনো কাজের 100 জনের মধ্যে মানে একটা কোনো কাজ করলে 100 জনের মধ্যে 5 জনের খারাপ হবে, 95 জনের ভালো হবে, বা সেটা 10%ও হতে পারে। রিস্কটা অনেকটা কোয়ান্টিফাই করা যায় যে এত পার্সেন্ট রিস্ক আছে, এই রিস্কের নেচারটা এরকম। আমাদেরকে এখন বোধহয় এই সময় ওই মানে কোভিড এর ক্ষেত্রে আনসার্টেনটি থেকে রিস্কে চলে যেতে হবে, রিস্ক অ্যাসেসমেন্টের পর্যায়ে চলে যেতে হবে। মানে রাদার দেন সেইং যে আমরা লকডাউনে থাকবো আগামী আরো 6 মাস, আমাদের এটা বলার সময় হয়তো এসে গেছে যে আমরা আস্তে আস্তে নিজেদের কাজে যাব, কিন্তু আমরা সেই কাজের মধ্যেই যতটা সম্ভব সাবধানতা মানা মেনে নেব, কারণ এটা একটা নিউ রিস্ক। যেরকম আগে রাস্তা পার করলে যেরকম একটা রিস্ক থেকে যেত একটা অ্যাক্সিডেন্ট হওয়ার, এটা একটা রাস্তায় বেরোলে কোভিড হওয়ার একটা রিস্ক থেকেই যাচ্ছে, কিন্তু এটা রিস্ক, আনসার্টেনটি নয়। মানে মানে ধরুন আমি তো মানে ইতিহাসের মানে বলতে পারেন অ্যামেচার ছাত্র, তো ইতিহাসের অ্যামেচার ছাত্র হিসেবে যেটা আমরা বারবার দেখি যে প্রত্যেকবারই কোনো বড় প্যান্ডেমিক বা বড় কোনো প্লেগ, যেটাকে মানে যাকে মানে প্রাচীন ইউরোপীয় পারলান্সে প্লেগ বলা হতো, জাস্টোনিয়ানের প্লেগ অফ জাস্টোনিয়ান, বা ইউরোপের ব্ল্যাক ডে, মানে একটা সম্ভবত কুষ্ঠরোগ আর একটা স্মল পক্স, সেগুলো প্লেগও নয়, মানে যে প্লেগ ব্যাসিলাসের যে প্লেগ সেটা নয়। তারপরে কিন্তু সব ক্ষেত্রেই যুদ্ধ হয়েছে, মানে একটা মানে খুবই এস্টাবলিশড একটা মানে প্রভার্ব আছে 16th সেঞ্চুরি 17th সেঞ্চুরি ইংরেজি সাহিত্যে, যে আফটার প্লেগ ফলোজ ওয়ার, প্লেগের পরে যুদ্ধ আসে। তার একটা বড় কারণ হলো একটা মিলেনারিয়াল থিঙ্কিং তৈরি হয় যে পৃথিবীটা এক্ষুনি শেষ হয়ে যাবে, পৃথিবীটা এক্ষুনি শেষ হয়ে যাবে, কাজেই এক্ষুনি শেষ হয়ে যেতে পারে আমাদের যে যে যার ওপর অ্যাগ্রেশন ছিল, যার ওপর হেট্রেড ছিল, যার ওপর আক্রোশ ছিল, সেটা এক্ষুনি মিটিয়ে ফেলতে হবে। মানে আমরা ধরুন যদি ইতিহাসের দিকে তাকাই, মানে একটা খুবই মানে ওয়েল ডকুমেন্টেড প্লেগ হলো ইউরোপের ব্ল্যাক ডেথ, এবং তারপরে 17th সেঞ্চুরি 16th সেঞ্চুরিতে ইউরোপের যে মানে যে প্লেগ আউটব্রেক গুলো হয়, মানে ইংল্যান্ডে হয় পার্টিকুলারলি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে ওই প্লেগটার সমসাময়িক বা পরপরই বিভিন্ন কাল্টের উদ্ভাবন হচ্ছে, যে কাল্ট গুলো কি, কেউ বলছে কালকে পৃথিবী শেষ হয়ে যাবে, 12 বছর পৃথিবী শেষ হয়ে যাবে, এবং তার পেছনে পপুলিস্ট লিডাররা এসে দাঁড়াচ্ছে আইডিয়া গুলোর পেছনে, এবং তারা কিছু ক্ষেত্রে হয়তো ভালো সোশ্যাল চেঞ্জ নিয়ে আসছে। যেমন সেই সময় আমরা প্রথম দেখছি যে মানে যেটাকে আমরা খ্রিস্টান সোশ্যালিজম বলি, যে সাধারণ খ্রিস্টানিটির মধ্যে থেকে একটা চ্যালেঞ্জ উঠে আসছে সামন্ততন্ত্রের বিরুদ্ধে, সেটাও আছে যেরকম।
কিন্তু সম্পূর্ণ পাগল পাগল কাল্টও আছে যে লোকে মানে প্লেগ রোগী জামা কাপড় জড়িয়ে ধরে তারা মৃত্যুবরণ করছে, কারণ পৃথিবীতে থাকলে প্লেগ হবে, আহ, আহ, মানে কি বলবো, এতে প্লেগ নেই, মানে স্বর্গে প্লেগ নেই, কাজে তাদের স্বর্গে চলে যাওয়া ভালো। তো এই ধরনের ইরেশনাল থিঙ্কিংটাও একটা পসিবিলিটি থেকে যাচ্ছে, মানে এই ইরেশনালিটির চর্চার বাইরে একটা রাস্তা যদি আমরা খুঁজে না বার করি। শব্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফ হয়ে হ্যাঁ, গেছিল। হ্যাঁ, তো এই আপনি বলুন, এবার তো আমার তো যা বলার মোটামুটি বললাম। না আমার আমার মানে এইটার নাম ছিল তো মূলত এই সময় মানবিক সম্পর্কের ব্যাপারটা। আমি এই সম্পর্কের অনেকগুলো তো দিক আছে, যে যে সম্পর্কগুলো স্বাভাবিকভাবে অর্থনীতির সঙ্গে জড়িয়ে থাকে, আরো লার্জার পলিটিক্স এর সঙ্গে জড়িয়ে থাকে। জানি না ডিপ স্টেট বলে যে কনসেপ্ট আছে হয়তো, যেটা আমরা বুঝতে পারি না, সেটার সঙ্গেও থাকে। কিন্তু মানে আমি যেটা বলবো যে এই একটা ধরনের তো মন্থন তো চলছে মানুষের মধ্যে, মানে কিছু না কিছু ভাবে, মানে সেটা ইন্ডিভিজুয়াল হিসেবে হতে পারে, ওভারঅল নিজেদের এক্সিস্টেন্স সম্বন্ধে। সত্যিই তো যে কি হচ্ছে। আর যতই আমরা নানা রকম তথ্য পাচ্ছি, এই চীন থেকে ল্যাব থেকে বেরোলো, কেউ চক্রান্ত বলছেন, কোনো সংস্থাই এমন কিছু বলতে পারছেন না তাদের জ্ঞান ভান্ডার দিয়ে, যেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ মেনে নেবে বেশ ঠিক আছে, একটা গল্প তৈরি, একটা গ্র্যান্ড ন্যারেটিভ কিছু তৈরি হওয়ার মতো জায়গাতে নেই। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তথ্য উঠে আসছে, এবং সেগুলোর ফলে এক ধরনের একটা একটা কনফিউশন তৈরি হয়েছে যে এটা আসলে কি, আসলে কি, আসলে কি। ফলত এই যে অনিশ্চয়তা কাটানোর ক্ষেত্রেও তো একটা দিশা পেতে গেলে তার তো পেছনে একটা কিছু থাকতে হয়, সেইটা আমরা এখনো ল্যাক করছি। তো আমি এই প্রসঙ্গটা একদমই ব্যক্তিগত অভিজ্ঞতায়, হয়তো এই অভিজ্ঞতা আরো অনেকেরই হচ্ছে। তো আমি আমার এই বাউল ফকিরদের সঙ্গে একটা তাদের গান ভালোবাসার সূত্রে একটা যোগাযোগ আছে। তো আমি মুর্শিদাবাদে যেখানে ডোমকলে মূলত গত কয়েক মাস ধরে আছি, তো ওখান থেকে পাশেই কাছাকাছি এই 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে হবে জলঙ্গিতে একজন ফকির আছেন, গোলাম বলে, গোলাম ওনার নাম। তো উনার আখড়ায় গিয়েছিলাম। তো কি মানে আমি জানি না সেটা, মাস্ক পরে বসে আছে গিয়ে ফকিরের আখড়াতে। তো ফকিরের আখড়াতে মাস্কের কোনো ব্যাপার নেই, কারণ তাদের বক্তব্য যে আমাদের এখানে তো কেউ আসে না বাইরে থেকে, আর আমরা তো লক আপ করে আছি, আমাদের তো লকডাউনের কোনো ব্যাপার নেই, আমরা তো লক আপের মধ্যে থাকি। তো আমার খুব মজা লেগেছিল কথা শুনে, ওনারাও রসিকতাই করছিলেন। কিন্তু একটা অদ্ভুত ধারণা, মানে যেটা হচ্ছে যে হয়তো এই 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 দর্শনের দিকে, হয়তো আমাদের ইতিহাস ছেড়ে একটু দর্শনের দিকে আমার মনে হয় চোখ ফেরানো উচিত আর কি। তো উনার একটা ভার্সন আছে যে মানে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, তার উপর দায়িত্ব দিয়েছিল, সে যেই থাকুক, যাকে খোদা বলি, ঈশ্বর বলি, বা কিছু অন্য কিছু বলি, এত প্রাণীর মধ্যে মানুষকে দায়িত্ব দিয়েছিল, এই যে পুরো জিনিসটার ভার তোমার উপর থাকলো। কিন্তু সে এত অত্যাচার করেছে সবকিছুর উপরে, মানুষের উপরেও করেছে এবং আরো সবকিছু করেছে, যে এটা ওই সৃষ্টিকর্তা তাকে একটা ঝাঁকানি দিচ্ছেন শেষবারের মতো, বলে হয় তুমি শোধরাও, নইলে তোমার পৃথিবীতে থাকার অধিকার নেই। এখন এই সব ধ্বংস হয়ে যাবে, হয়ে যাবে। তো সেইটা একটা গ্রামের একজন ফকির, এবং একটা না, তার চালা চামুন্ডাও থাকে, অন্য লোকেরাও গান শুনতে আসে, তারাও থাকে। তো এই সময় যদিও লোকজন কম আসছে না প্রায়। কিন্তু এই যে বিশ্ব, কি বলবো, যে একটা বিশ্ব দর্শন, যেটা যেখানে যে যে আমরা সারাক্ষণই জিডিপি নিয়ে বলছি, আমরা সারাক্ষণই বলছি ইকোনমিক অ্যাক্টিভিটি, ইম্পোর্ট এক্সপোর্ট, কনজিউমার, কিন্তু আলটিমেটলি পৃথিবীটা তো আর বাসযোগ্য থাকছে না। সেটা একটা বড় জিনিস। কিন্তু মানে এর মধ্যে আমাদের পলিসি লেভেলে সমস্ত কয়লা খনিগুলোর কয়লা তোলার কাজ শুরু হয়ে যাবে হয়তো কিছুদিনের মধ্যে। তথাকথিত আদিবাসীদের আমরা আর খুঁজেও পাবো না, কোথায় চলে যাবে তারা, আরো জঙ্গল যাবে। ব্রাজিলে এরকম হচ্ছে, আপনারা দেখছেন। তো ইউরোপে এরকম আওয়াজ উঠলে লোকে রাস্তায় নামে, আমাদের এখানে এখনো আমরা সেরকম করে উঠতে পারিনি। যে এই যে অবিচার পৃথিবীর প্রতি হচ্ছে, ফলত সেটা মানুষের প্রতি। এই ধরনের রাজনৈতিক চেতনা যদি আমাদের মধ্যে না আসে, কোভিড পরবর্তী যে দুনিয়ার কথা বলছি, সেটা কিছুতেই আগের জায়গায় তো ফিরবে না। কিন্তু আমার মনে হয় এটা সুযোগ যে এইগুলো সামনে আসুক এবার, এগুলো সামনে আসুক এবার। কারণ আমার মনে হয় যে এবার এখনো যদি না নিই, আর কখনোই হয়তো পৃথিবী টিকে থাকতে থাকতে এগুলো আমাদের পরিপ্রেক্ষিতে সামনে আনতে পারবো না।
আমার মনে হচ্ছে একজন রাজনীতির একটা ভাষা চিন্তার পরিবর্তনের অবশ্যই দরকার আছে। এই সবাই গ্রামের দিকে তাকাচ্ছে, এগ্রিকালচারের দিকে বলছে যে একটা কিছু হওয়া দরকার। এমনিতে তো আমাদের জিডিপির ক্ষেত্রে এগ্রিকালচারের কতটুকু আর দেয়, কিন্তু সে কত লোককে ধারণ করে থাকে। এখন শুধুই কি আমাদের জিডিপি বাড়লো কিনা সেটাই অর্থনীতির লক্ষ্য হবে? মানে কিসের জন্য অর্থনীতি? মানুষের জন্য যদি অর্থনীতি না থাকে, মানে তাহলে নীতি কোথায়? তাহলে শুধু নীতি থাকে না, সেটা একটা অস্ত্র প্রফিট মেকিং এর। কাজে নীতির কথার ক্ষেত্রে আমার মনে হয় অর্থনীতির অভিমুখ গুলো পাল্টানোর এটা আমাদের সুযোগ। অভিমুখ গুলো পাল্টাতেই হবে, নইলে যতই আমরা বলি কি করবো, একটা এত বড় ডিজাস্টারের মধ্যে লোকেদের চাকরি নেই, নতুন করে ফ্যাক্টরি খুলবে না, গ্রামে এখন আপনার অর্ধেক মজুরিতে লোকেরা কাজ করছে, অর্ধেক মজুরিতে কাজ করছে। এবং আমরা কিছু এনজিও মিলে একটা সার্ভে করেছিলাম, তো তাতে দেখা যাচ্ছে যে মানে প্রচুর বাচ্চা স্কুল ছেড়ে দেবে। তো এই যে সর্বনাশের দিকে এগোচ্ছে জিনিসগুলো, আমার মনে হয় সেই দিকে যদি এখন থেকে আমরা কিছু না চেষ্টা করি, তারপর আর কিছু হয়তো করার থাকবে না, তখন সবকিছুই হাত থেকে বেরিয়ে যাবে। তো এখন মনে হয় যে এইগুলোর দিকে আমি বলবো যে সব মানে তোমার নিজের যে অন্যান্য যা দেখছো অভিজ্ঞতার ক্ষেত্রে, এই যে সাধারণ আর সবকিছু বন্ধ হয়ে গেছে, সেইগুলোর যে রিস্ক সেগুলো আমাদের মাথাতেই আসছে না, সেটা নিয়ে আমরা কথাও বলছি না। খুব ছোটখাটো ব্যাপারে, মানে একজন বাড়িতে ধরুন একটা অসুস্থ মানুষ আছে, তার একটা হয়তো কেমো লাগবে, কি একটা অপারেশন করাতে হবে, কিছু একটা লাগবে যেটা করতে হবে। তো জানেন আপনার এখন কি অবস্থা, মানে সেসব করতে গেলে কি করতে হচ্ছে। আমি তো এগুলো বললাম যথেষ্ট এমার্জেন্সি, কিন্তু রুটিন যেগুলো না হলে আমাদের টিকে থাকাটাই দুষ্কর, সেইগুলো আমি সঙ্গের ব্যাপারে বলতে বলবো, আমরা নিয়ে কথাও বলেছিলাম আগে চাই বাচ্চাদের রিপোর্টটা নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, মনে হয় তুমি যদি আমরা যে রিপোর্টটা শেয়ার করেছিলাম তোমার সঙ্গে, সেটা রাইট রাইট। সেটা হলো অরূপদা এবং বেশ কিছু অরূপদা অর্গানাইজেশন, বেশ কিছু মানে চাইল্ড রাইটস এনজিওরা একটা খুব সুন্দর রিপোর্ট, একটা সার্ভে রিপোর্ট প্রকাশ করে গত মাসের শেষের দিকটাতে। তার 3-4টা খুব স্টার্টলিং ফাইন্ডিং আছে, সত্যি করে চমকে দেওয়া ফাইন্ডিং। একটা হলো যে এই পশ্চিমবঙ্গে এই লকডাউনের সময় 1/5 অফ চিলড্রেন, মানে স্কুল গোয়িং চিলড্রেনের 5/1 সম্পূর্ণ মিল পায়নি, মানে দিনে 3 বেলা খাবারটা জোটে, কোয়ালিটি নিয়ে যাচ্ছি না, মিল পাইনি, মানে খাবার হয়, মানে একবেলা হয়েছে তো একবেলা হয়নি, এরকম একটা ব্যাপার। তার মানে যদি বাচ্চাদের ক্ষেত্রে মানে 5/1 এটা হয়ে থাকে, তাহলে আমরা বুঝতেই পারছি যে কি লেভেলে একটা আমরা ক্রনিক হাঙ্গারের দিকে আবার ফেরত চলেছি। আমরা কিন্তু ক্রনিক হাঙ্গারটা মোটামুটি পেরিয়ে এসছি, মানে লার্জ পপুলেশনের মধ্যে আমরা কিন্তু ক্রনিক হাঙ্গারটা মোটামুটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পেরিয়ে এসেছিলাম। তার একটা বড় কারণ হলো যে পশ্চিমবঙ্গে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম খারাপ হতে পারে, কিন্তু এখানে পলিটিক্যাল একটা ঝামেলা হওয়ার জায়গা, যেটাকে মানে পোশাকি ভাষায় বলে ওই পলিটিক্যাল টিউটেলেজ, যে মানে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ আছে, একজন দাদা থাকবে পাড়ার, খেতে না পেলে তার কাছে গেলে কিছু একটা ব্যবস্থা হবে। সেইটা কিন্তু আমার ধারণা প্রথমবার এই যে ইনফর্মাল ইকোনমি অফ মানে ফুড, সেটা ডিসরাপ্টেড হয়ে গেছে, এবং তার ফলে তা থেকে কি হবে আগামী দিনে বোঝা যাচ্ছে না, একটা নিউট্রিশনের গ্যাপ হবে সিরিয়াসলি। সেকেন্ড পার্টটা হলো যে আমাদের স্ট্যান্ডার্ড ভ্যাকসিনেশন যেগুলো আমাদের করা, মানে এত বছরের প্র্যাকটিস 70 বছর সেটা করে আমরা তাও মানে এত বড় পপুলেশন হওয়া সত্ত্বেও এত কম পাবলিক ইনভেস্টমেন্ট ইন হেলথ কেয়ার। মানে আমরা 2% ইনভেস্ট করি গোটা জিডিপির হেলথ কেয়ারে, যেখানে WHO মানে রেকমেন্ডেশন হলো 6%, মানে হ্যাঁ 3 গুণ হওয়ার কথা, মানে 1/3 করি আমরা। তাও অবস্থাটা অত খারাপ হয়নি। তার কারণ হলো আমাদের একটা খুব বড় সরকারি ইনএফিশিয়েন্ট কোয়ালিটির প্রশ্ন আছে, কিন্তু লার্জ পার্সেন্ট অফ পপুলেশনকে কিন্তু আমরা ভ্যাকসিনেশন আমব্রেলার আন্ডারে আনতে পেরেছি। সেইটা কিন্তু এবার প্যান্ডেমিকে পুরো ডিসরাপ্টেড হয়ে গেছে। তার মানে আমরা ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাফ, এই যেগুলো আমরা মোটামুটি আগে রোগে লোক মারা যায় শুনিই না, বাচ্চারা মারা যায়, সেগুলোর কিন্তু আগামী মাস 6 মধ্যে আমরা কামব্যাক দেখতে আরম্ভ করব।
এবং সেটা যে একটা কি ম্যাসিভ হেলথ কেয়ার ফেলিয়ার হতে চলেছে সেটা নিয়ে কেউ ভাবছে না। আমার কথা হলো কোভিড এর ডেথ রেট হলো 0.1%, টিটেনাসের ডেথ রেট হলো 80%। তো কোভিড এর রিস্কটা বেশি না টিটেনাসের রিস্কটা বেশি? তো এই যে আনসার্টেনিটিটাকে তুলে রেখে কাজ রিস্কের অ্যাসেসমেন্টটা করা, সেটাই কেউ করছে না। আর থার্ড পার্টটা হলো যে রিপোর্টটা খুব ইন্টারেস্টিং ছিল, যে এই একটা দেখার জন্য যে আমাদের যে শিফট হয়ে গেছে অনলাইন মোড অফ এডুকেশন, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট ওই 9 to 12, ক্লাস 9 to ক্লাস 12 বা ক্লাস 8 to ক্লাস 12 এর ছাত্ররা মোটামুটি সিস্টেমের মধ্যে থাকছে, তারা কোনো রকম অ্যাক্সেস পাচ্ছে। তার নিচে বাচ্চারা পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গেছে। তার মানে এই ধরুন এবছর বোর্ড হলো না, কিন্তু 4 বছর বাদে বোর্ড দেওয়ার মতো যোগ্য ছাত্র থাকবে কিনা সেটাই প্রশ্ন। মানে এই অনলাইন সিস্টেম তো চলতেই পারে না, কারণ একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ আছে। যদি সরকার পয়সা খরচা না করে, ইনফ্রাস্ট্রাকচার গ্যাপটা মিট না করে, অ্যাটলিস্ট প্রত্যেক ছাত্রের বাড়িতে একটা ল্যাপটপ না হোক, একটা সস্তা ট্যাবলেট না পৌঁছে দিতে পারে যদি অনলাইনে করতে চায়। জানি না সময় এর মধ্যে নতুন এডুকেশন পলিসি তো পাস হয়ে গেছে। আমাদের তো এখন এইচআরডি মিনিস্টার শিক্ষামন্ত্রী হচ্ছেন সেন্ট্রালি, ভালো করে ঘাঁটা হয়নি। তো হয়তো জানি না এইসব জিনিসগুলো মাথায় রেখে বেরিয়েছে কিনা আমরা জানি না। না না না, আমি এনইপিটা দেখেছি। এনইপিটা সম্পূর্ণ কোভিড এর রিয়ালিটির কোনো রিফ্লেকশন নেই। এনইপিটা একদমই মানে এনইপিটা পড়লে মনে হবে যে কোভিড হয়নি। ক্লাস অ্যাসেসমেন্টের কথা বলেছে, পিয়ার অ্যাসেসমেন্ট হবে, স্কিল ডেভেলপমেন্ট, স্কিল অ্যাসেসমেন্ট, এন্টারপ্রেনারশিপ ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ, মানে যেগুলো কোভিডে করা যাচ্ছে না, করা সম্ভব নয় আগামী অন্তত 1 বছর, সেই সব নিয়ে প্ল্যান। আর কি এক্সিকিউশন হবে ঈশ্বরই জানে। তো এই হলো ব্যাপার। আমি এইটাতেও বলতে চাই, আর একটা যোগ করতে চাই, মানে জোর দিতে চাই আর কি, যে এই যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, আমার যে দুটো মনে হয় যে সুস্থ মানুষ পেতে গেলে এই দুটো জিনিস না থাকলে কোন রকম সুস্থতা আমরা আশা করতে পারি না। তো সেই দুটো নিয়ে আমাদের কোন রকম হেলদোল নেই আর কি। আমরা অনেক বেশি নির্ভর করছি যে ওই থার্ড পার্টি পেমেন্ট করছে, মানে বিমা কোম্পানির মাধ্যমে প্রাইভেটাইজেশনের একটা গল্প, অন্যরকম গল্পে আছে। কিন্তু জনস্বাস্থ্যের যে অবস্থাটা সারা বিশ্বেই দেখা গেল, মানে আমেরিকার ক্ষেত্রেও দেখা গেল, যারা তো এটা পাইওনিয়ার পুরো জিনিসটা প্রাইভেট হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে, যে ভেঙে পড়েছে, মানে আব্রু করে দিয়েছে কোভিড। যে তাহলে এই আলটিমেটলি এই যে গ্রোথ, এই প্রফিট ফর হুম, সে যদি তার সাবজেক্টকেই যদি তার বেসিক জিনিসটা না দিতে পারে, মানে এটার মধ্যে বিরাট কোনো বৈপ্লবিক কথা না। আমার এই মানুষগুলোর উপর ভিত্তি করে আমার সরকার চলছে, আমার ইকোনমি চলছে, আর মানুষগুলোর জন্য আমি কিছু করব না, এটা বোধহয় চলতে পারে না। কারণ এই কথাগুলো বলবার সময় এসছে, এবং এগুলোই সামাজিকতা আমাদের গড়ে তুলতে সাহায্য করবে। আমাদের সামাজিকতা শুধু আমাদের কত ছোটবেলা একসঙ্গে রবীন্দ্রসঙ্গীত শুনেছি কিনা, স্কুল পাল্লি সিনেমা দেখেছি কিনা নয়, আমার প্রয়োজনের ক্ষেত্রে আমাদের নতুন সম্পর্ক তৈরি করতে হবে, যেখান থেকে আওয়াজগুলো উঠুক। এবং এক ছোট ছোট কিছু সমবায়ের কথা হচ্ছে এই জায়গাতে হচ্ছে যে খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে একটা অদ্ভুত, এটা আমার ওনাদের পারমিশন নেওয়া হয়তো আমার উচিত ছিল। একটা এরকম গ্রুপ আছে যারা এই কোন রকম কেমিক্যাল ফার্টিলাইজার বা পেস্টিসাইড ইউজ না করে চাষবাসের চর্চা করেন আর কি। কে হয়তো দুটো ছবি, মানে লেবু ফলালেও কাঁচা লঙ্কা ফলালেও সেটা ছবি দেন, কেউ হয়তো আরো বড় চাষ করছেন, এরকম একটা লুজ ইনফর্মাল গ্রুপ আছে। এই কোভিড এর পর্যায়ে তারা অদ্ভুত ভাবে কিন্তু কোনোদিন এই প্যান্ডেমিক নিয়ে সেখানে কোনো পোস্ট আমি দেখিনি। আমি সেটা ওনাদের প্রথমে 2 জনকে ফোন করেছিলাম, আর ভালো বলেছিলাম যে একটা সত্যি অন্তত নিজেদের ফোকাস এটাই, কোভিড নিয়ে তো হচ্ছে, আবার নতুন করে কি বলবো। তো এইখানে যেটা ওই চর্চার মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, যে এক ধরনের সমবায় ভিত্তিক একটা কিছু যদি না থাকে, এরকম প্যান্ডেমিক হয়তো আমাদের আরো আসবে। এবং সেটা শুধু এই ভাইরাস বই জাতীয় না, 2 দিন পরে একটা উষ্ণায়ন নিয়ে কোনো কথা আমরা বলছি না, প্রচুর শরণার্থী আমাদের ভারতবর্ষে তৈরি হবে। তো এইগুলোর দিকে তাকানো উচিত। কোথাও কোভিড কে মানবো না শুনবো না কথা বলছি না, কোভিড আছে থাক, তাদের কি হবে? আমাদের আমফান একটা ছোট চোখের সামনে ছোট উদাহরণ। তো এই
এই সমবায়গুলোর ক্ষেত্রে যে মানে খাবারের যোগান দেওয়া, ন্যূনতম চিকিৎসার পরিষেবাগুলো কি করে সম্ভব হতে পারে, এমনি ছোট ভাবে শহরের মধ্যেও যে আজকে কেন 5-10 জনের একটা ছোট টিম তৈরি হবে না, যে যারা একে অন্যকে যে শুধু সহায়তা দেওয়ার জন্যই থাকবে, সেই কমিটমেন্ট কেন থাকবে না? কারণ আমাদের তো বাঁচতে হবে, আমরা গর্তে ঢুকে বাঁচবোটা কি করে? এবং সেই আমার বারবার করে মনে হচ্ছে যে এই ফেজটা হয়তো শহরের লোকেদের ক্ষেত্রে বেশি করে প্রযোজ্য, গ্রামের ক্ষেত্রে গ্রামের মানুষরা ভাবছেন, আমিও চেষ্টা করছি যেটুকু শেখা যায় বোঝা যায় যে কতদিন ভেলার মধ্যে রয়েছে আর কি, যে আমরা ডুবে গেলে চলবে না। আর ওই বিভিন্ন জায়গায় তো ভাসছে লোক, তো ঠিকঠাক জায়গার সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা খুব জরুরি এখন, এবং সেটা শুধুই ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে হবে না, আবার ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়াও হবে না। তো এইটারও একটা মেলবন্ধন কোথাও দরকার, যে কি করে আমরা সত্যি এই আলাদা বিচ্ছিন্ন করার জন্য ডিজিটাল ওয়ার্ল্ড নয়, মানুষকে এক করতে কি করে ডিজিটাল মিডিয়া হেল্প করতে পারে, আমাদের দৃষ্টিভঙ্গিটা হয়তো সেই দিকে পাল্টাতে হবে। আমি মানে এইটাই আমার বারবার করে মনে হয়, এটাই মনে হয়, এবং সেটা কাজও করছে অনেক ক্ষেত্রে। যে আমরা এই অ্যাপ নির্ভর এখন খাবার অর্ডার দিচ্ছি, এই করছি, আলটিমেটলি তো সেটা তো ফিজিক্যালি কিছু লোককে তো এক্সিকিউট করতে হচ্ছে, এক ধরনের কোঅর্ডিনেশন তো আছে, সেটা তো বিজনেস মডেল। কেন এই ধরনের জিনিসপত্র হয়তো আমাদের জীবনযাত্রার ক্ষেত্রেও হয়তো গড়ে নিতে হবে, কারণ এই অনন্তকাল লকডাউন চলবে না এটাও ঘটনা, আর এটাও ঘটনা লকডাউন উঠলেও পৃথিবী আগের মতো জায়গাতে ফিরে যাবে না। মানে যারা মনে করছেন যে পৃথিবী আগের মতো জায়গাতে ফিরে যাবে, আমি জানি না, আমি আমার সেটা কিছুতেই মনে হচ্ছে না। মানে তো সেইটা আমার মনে হয় যে সেইটিকে যদি আমরা একটু ডিরেকশন, ইন্ডিভিজুয়ালকে দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় যে ঝুঁকি একটা নিতে হবে, যেটা রিস্কের কথা সোম বলছেন যে একটা আছে, ঝুঁকি তো আছেই, বিপদও রয়েছে, কিন্তু আমি সেটা সবই সরকার করে দেবে, অন্য কেউ করে দেবে না, তারা যাতে করতে বাধ্য হয় সে না, আমাদের নিজেদেরও কিছু করার আছে, আমাদের ব্যক্তিগত স্তরে কিছু করার আছে, এবং যার প্রাতিষ্ঠানিক একটা জায়গার মধ্যে করার আছে তারা সেখান থেকে ভাববেন। এইটা খালি বারবার করে মনে হচ্ছে যে এইটার একটা নতুন মডেল বোধহয় দরকার, নতুন মডেল দরকার। কারণ আমি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, এই যে গ্রামগঞ্জ যারা শিল্পী থাকেন, মানে ফোক আর্টিস্ট বলা হয়, বাউল ফকিরদের ফোক আর্টিস্ট আমি সবসময় বলতে রাজি না, বাট এনিওয়ে তাতে আমি খবর নিয়েছি, তাতে অনেকের কাছে বিভিন্ন সংগঠন থেকে, সকলে পাননি, কেউ কেউ চেষ্টা করেছে কিছু হাতে তুলে দেওয়ার। তো এই যে একটা বড় একটা বৃত্তের মধ্যে কি করে আমরা থাকতে পারি, বড় মানে বিরাট স্ট্রাকচার না, কিন্তু ছোট 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 কিছু না হলে বড়টাও বোধহয় কখনো ভাবতে পারবো না আমরা। ছোট দিয়ে শুরু করাটা ভীষণ দরকার। মানে আমি অত্যন্ত মানে আমার ভালো লাগবে যদি এটা পরে সত্যি আপনাদের কাছে কোনো আজকের প্রশ্নের জন্য না, কেউ কিছু করলে সেইগুলো যদি একটু ডকুমেন্ট আমরা করতে পারি, সেইগুলো যদি একটু প্রচার করতে পারি, কারা কোথায় কি করছেন এই সময়, সেগুলো যদি একটু আমরা খবর পাই, তো এইগুলোকে নিয়ে আমাদের বাঁচতে হবে, এগুলোকে নিয়ে আমাদের বাঁচতে হবে। আমার মানে মূল কথাটা আমি বলেই ফেলেছি আসলে, আর খুব বেশি কিছু বলার নেই। আমার এই মানব সম্পর্ক এইটাই হচ্ছে সত্যি খুব পীড়াদায়ক। আমি অরূপদার কাছে একবার একটা প্রশ্নের জন্য একটু যেতে চাই। সেটা হচ্ছে অরূপদা আমাদের খুব সুন্দর কতগুলো জায়গা বলার চেষ্টা করলেন, আমাদের খানিকটা উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন। এটা আমি খুব শহুরে ভাষাতেই কথাটা বলছি, কারণ আমরা এই ভাষাতেই অভ্যস্ত। আমরা এই কথাগুলোই বলি, প্রকৃত অর্থে কাজের মধ্যে খুব একটা আমরা যুক্ত হই না, এবং সেটা সবই আমাদের এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমেই যুক্ত হওয়া। আমি অরূপদার কাছে এই জন্য একটু জানতে চাইবো যে গতকালও আমরা এই জায়গাটা শুনেছিলাম যে মহামারীকে সামনে রেখে রাষ্ট্র কেমন করে তার নিয়মগুলো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, এবং আমরা অসাধারণভাবে নীরব হয়ে আছি, আমরা কথা বলছি না, আমরা মুখ খুলছি না। আজকে অরূপদার কথাতেও আমি তাই শুনছি আরেক রকম করে, যে আমাদের অর্থনৈতিক অভিমুখগুলো পাল্টানো দরকার, বা রাষ্ট্র ও মানে যে মানুষগুলোর উপর ভিত্তি করে রাষ্ট্র দাঁড়িয়ে আছে, রাষ্ট্র কিন্তু তাদের কথা ভাবছে না, সুতরাং আমাদের ভাবতে হবে। আমি খুব
খুব নির্দিষ্টভাবে একটুখানি জানতে চাইবো অরূপদার কাছে যে আপনি তো এত এক্সটেন্সিভলি মানুষদের সঙ্গে কাজ করেন, মাটির মানুষদের সঙ্গে কাজ করেন, যারা সত্যি খুব অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, বিপন্ন, তাদের কি মনে হয়, তারা কি সত্যি সত্যি এই রাষ্ট্রের জায়গাটা বোঝে, না তারা মনে করে যে মানুষকে এটা করতে হবে, মানুষ যদি আমাদের জন্য না করে তাহলে আমরা কি করে বাঁচবো, এইভাবে ভাবে, না তারা কোনো আত্মসংগঠনের কথাও ভাবতে শুরু করেছে? আপনি কি এমন কোনো জায়গা দেখতে পেয়েছেন? না, খুবই ভালো বলেছেন। আসলে এই যে পরিসরে আমরা রাষ্ট্রের কথা আলোচনা করি সেখানে একমাত্র যারা সরাসরি ভুক্তভোগী তারা ছাড়া ওইভাবে রাষ্ট্রকে দেখে না। আমি সম্প্রতি এই গ্রামেরই একটি ছেলের সঙ্গে কথা বলছিলাম, ওয়ারাঙ্গল থেকে হেঁটে ফিরেছে। তো আমি নিজের থেকে কিছু খোঁজাচ্ছিলাম না, যা বলার বলছিল। সেখানে একটাই শুধু অভিযোগ ছিল যে আমাদের তো ফেরার ব্যবস্থাটা করতে পারতো, তার বাইরে কিন্তু আর কিছু নেই। এবং সে জানে তাকে ফিরে যেতে হবে, কারণ তার যে স্বপ্ন গড়ে উঠেছে ওই শহরে গিয়ে কাজ করলে একটু বাড়তি মজুরি, সেখানে কষ্ট করে থেকে বাড়িতে টাকা পাঠানো, গ্রামে তার স্বপ্ন। এই যে তার স্বপ্ন কিন্তু আলটিমেটলি শহরে না, শহর ঘিরে সে স্বপ্ন দেখে না, শহরটা তার কাছে জাস্ট একটা পাসিং ফেজ, ওখানে সে থাকতে যাচ্ছে না। আবার একটা অভিমুক্ত শহরের দিকে যাচ্ছে, তারা শহরে বড় হয়ে থাকতে চায়, বাধ্য হয়ে শহরে গিয়ে থাকছে, সেরকম আমরা দেখতে পাচ্ছি প্রচুর। কিন্তু এইখানে ওই রাজনৈতিক চেতনা যেটা আমরা হলে হয়তো খুব খুশি হতাম বা মনে হতো আমরাও সেখানে হয়তো যোগদান করতে পারি, সেরকম কিছু ঘটছে না। তার প্রধান কারণ এই শ্রমিক, এরা শ্রমিকই, এই শ্রমিকদের কোনোদিন কোনো ছাতার তলায় কেউ সংঘবদ্ধ করার চেষ্টা করেনি। এই ট্রেড ইউনিয়ন যে ডিরেকশন, সেগুলো অনেক বেশি এস্টাবলিশ ইন্ডাস্ট্রির মধ্যেই ছিল। এই সোকল ডেলি লেবার নামকা অবস্থায় ক্ষেত মজুরদের কিছু সংগঠন রয়েছে, কিন্তু এই যে বিরাট সংখ্যক একটা মানুষ দিনের পর দিন শহরে গিয়ে তারা শহরটাকে গড়ে তুলে আবার আরেকটা শহরের দিকে চলে যাচ্ছে, গ্রামে ফিরে যাচ্ছে, তাদের কিন্তু কোনো ছাতার তলায় কখনো কেউ আনার চেষ্টা করেনি। ছাতা বলতে আমি দাসানুদাস বলছি না, তাদের এই ব্যাপারে শিক্ষিত করা। তার ব্যাপারে আমাদের শ্রম দপ্তরের 2-4 জন অফিসারের সঙ্গে কথাবার্তা বলেছে, এখন একটা চেষ্টা হতে শুরু হচ্ছে। কিছু নেই, কারো কাছে কোনো তথ্যই নেই। এরা 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 পুরো বিস্মৃত মানুষ, ভোটের সময় কাজে লাগে, তখন শুধু ভোটার হিসাবে, তাদের ওই প্রফেশনাল আইডেন্টিটিটা ওখানে কোনো ফ্যাক্টরই না। তো কাজে আমার নিজের যেটা ধারণা, অনেক ক্ষেত্রে আমি দেখছি ইয়াং ছেলেপুলেরা ফেরত চলে যাবে, কিছু বয়স্ক মানুষ হয়তো আর যাবেন না, কিছু বয়স্ক মানুষ আর যাবে না। আর কিন্তু কারণ গ্রামে ইকোনমি নেই, গ্রামে যেটা হচ্ছে যে অত নেই এই মুহূর্তে। গ্রামে যাদের হাতে কিছুটা পয়সা আছে তারা হয়তো যেটা করছেন, যেহেতু সস্তায় শ্রম পাওয়া যাচ্ছে, তারা হয়তো কনস্ট্রাকশনের কাজগুলো করিয়ে নিচ্ছেন। হয়তো সেভাবে দেখতে গেলে চাষের খরচ একটু কম লাগছে এবারে চাষি, হ্যাঁ, কোথাও কোথাও, কারণ লেবার সারপ্লাস, গ্রামের লেবার সারপ্লাস। তো এই লেবার সারপ্লাসের ক্ষেত্রে একটাই আমরা ধরে নিচ্ছি যে এরা শুধু শহরের রাজমিস্ত্রির কাজ করেছিল, অর্থাৎ রাজমিস্ত্রি ছাড়া এরা কিছু আর হবে না। এইটাতে কোথাও আমাদের গন্ডগোল হচ্ছে। মানে তাদের নিশ্চয়ই আরো অনেক স্কিল, অনেক আইডিয়াস রয়েছে, তো সেইগুলো এক্সপ্লোর করা হচ্ছে না। আমি খুবই এরকম, আমিও চেষ্টা করছি এরকম খোঁজ করতে, যদি একটা দুটো গ্রাম নিয়েও এরকম চর্চা করা যায়। কারণ আমি দেখছি যে কিছু কিছু রিপোর্ট বিহার বা ওড়িশা, ঝাড়খণ্ড, এরা নাকি বলছে যে এরা একটা স্কিল ম্যাপিং করে ফেলেছে। আই হ্যাভ মাই ডাউট, মানে সত্যি মানুষের কাছে ওইভাবে আমাদের তথ্য তোলা হয় না। কি পারে আর কি হতে পারে, এইটা নিয়ে বোধহয় নতুন করে চর্চার সময় এসে সেই চর্চাটারই আমি ইনিশিয়েট করার কথা ভাবছি। যদি পঞ্চায়েত দিয়ে হতে পারে, পঞ্চায়েত ফ্যান্টাস্টিক স্ট্রাকচার, নতুন করে করতে হবে না। আমাদের মানে স্ট্রাকচার অনেকগুলো আছে, কিন্তু সিস্টেম সেটা চাইছে না, সিস্টেমের প্রায়োরিটি সেটা নয়। কাজে সিস্টেমকে কি করে কথা শোনাবো আমি জানি না। আমি নিজের একটা আইডিয়া রয়েছে, আমি এখানে শেয়ার করছি, নিশ্চয়ই একসঙ্গে পরে কিছু করা যায়। একটা গ্রামীণ পাঠশালা বলছি, সকলের জন্যই একটা ইনস্টিটিউশন মতো, সেটা তার মতো করে চলবে, যেখানে চাষিও আসতে পারে, কামারও আসতে পারে, একটা স্কুলের ছেলে মেয়েও আসতে পারে, বাড়ির এই যে স্বনির্ভর দলের সদস্যরা আসতে পারেন। যে ওইখানে কি ফিট করা হবে, মানে এই কারিকুলাম বলি বা ইনফরমেশন বলি, বাইরের মার্কেট বলি, গ্রামীণ সেন্টার হওয়ার ভীষণ দরকার। আইডিয়া গুলো ছিল, কিন্তু সেগুলো সবগুলোই ছিল হচ্ছে আরো ওই লার্জার স্কেলে যে সমস্ত সিস্টেম গুলো কাজ করছে তাকে ফিট করার জন্য। আমি একটা কোথাও এই মানে স্বনির্ভর স্লোগানটা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন, তার আগে অনেকেই দিয়েছে,
স্লোগান কেন, তো ওই স্বনির্ভরতার একটা ডিরেকশন বোঝা দরকার ভীষণ, যে আমার গ্রাম আমার কতখানি আমার মানে এরিয়া হবে, এক গ্রাম বলতে কি 4টে মৌজা বলবো, একটা পঞ্চায়েত বলবো, একটা গোটা ব্লক বলবো, নাকি একটা জেলা বলবো। এই নতুন ইউনিট গুলো তৈরি করতে হবে, যে হয়তো 10জন চাষি সত্যি যে ধান চাষ করেন, আর 10জন চাষি হতেই পারে তারা আলোচনা করে হয়তো আলু চাষ করলেন, এই যে সকলেই ধান করে ফেলছি, সকলেই আলু করে ফেলছি, মার্কেটটা চালায় আসলে কিছু ফোরে বা অন্য বাইরে এক্সপোর্ট হবে বলে। এই নতুন করে ডিমান্ড সাপ্লাই এর ক্ষেত্রে এগ্রিকালচারকে ভাবা গ্রামের সঙ্গে আছে। আর আমার ধারণা শহরে তারা তো অনেক কিছু স্কিল পেয়েছেন, শিখেছেন, সেগুলো গ্রামের ক্ষেত্রে কিভাবে ইনোভেটিভ ওয়েতে ইউজ করা যায় সেগুলোকে এক্সপ্লোর করতে হবে। আমি সত্যি এখনো এরকম দেখিনি, তবে অনেক জায়গাতে ছোট ছোট এই চাষ নির্ভর কিন্তু অনেক খামার চলছে, তারা চেষ্টা করছেন যে বিভিন্ন চাষির থেকে সবজিগুলো নিয়ে ক্লায়েন্টের কাছে একটা মার্জিন রেখে পৌঁছানো, যাতে চাষির ন্যায্য দাম পান। এরকম ছোট ছোট উদ্যোগ আছে, সেটা কোভিডের আগে থেকেই আছে, কিন্তু আমার মনে হয় কোভিড যে সুযোগটা দিয়েছে আমাদের, যে এই কোঅপারেটিভ বা কোঅপারেশন কৌম যাই বলি না কেন, সেইটা চর্চার একটা সুযোগ দিচ্ছে। সেটা শহরের মতো করে হবে, গ্রামের মতো করে হবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু, যারা আমরা কিছু বন্ধু বান্ধব মিলে আমরা একটা এরকম চেষ্টা করছি যে কারোর যদি আমাদের পজিটিভ হয়, যাদের বাড়িতে সেভাবে অত সাপোর্ট সিস্টেম নেই, কি করব আমরা কখন। তো আমার মনে হয় এরকম ভাবেই ভাবতে হবে জিনিসটাকে, এছাড়া উপায় নেই। ওই হেল্পলাইনে নাম্বার দিলে কে সবাই সার্ভিস দেবে তা নয়। অরূপদা, এই যে মার্কেট বিজনেস প্র্যাকটিক্যাল ফিল্ড, কোভিড যেটা চড়থাপ্পড় মেরে প্রায় আমাদের দেখিয়ে দিল, এইটা নিয়ে কি গ্রামের আপনি যেখানে কাজ করেন সেখানকার মানুষের কাছে কোনো প্রশ্ন তৈরি হয়েছে? মানে তারা কি বাস্তবতাটা দেখতে পাচ্ছে? তারা শহরের মানুষকে করুণা করছে, বলছে যে শহরের মানুষের খুব দুঃখ গো, তোরা আর কি বুঝছিস, যারা একটু প্রবীণ বা যারা একটু বেশি কথা বলেন, যাদের কথা শোনে লোকে, তা বলছে তোরা আর কি, আমাদের আর কি হয়েছে, কিছুই হয়নি, আমরা কেউ বুঝতে পারছি লকডাউন কি হয়েছে না, ঠিক আছে হয়তো এখান থেকে 2 কিলোমিটার দূরের বাজারে গিয়ে চা খেতাম, সেইটুকু করিনি, তার বাইরে কি আমাদের এসে গেছে। কিন্তু শহরের লোকের খুব কষ্ট, ওরা শহরের লোকের কষ্টটা দেখছে, ফিল করতে পারছে, তাদের অসুবিধাগুলো বুঝতে পারছে। না, ইকোনমিটা তো ওদেরও খুবই ক্ষতির জায়গা তৈরি করেছে, যে ইকোনমি যেভাবে ধসেছে তাতে তো ওদেরও খুব ক্ষতির জায়গা তৈরি হয়েছে। সেখানে কি ওই ক্রাইসিসটা এখনো ওরকম মাথা ছাড়া দিয়ে ওঠেনি, কারণ চারদিকে যে প্যানিকের যে বাতাবরণটা রয়েছে সেটাতে এখনো মজে আছে লোকজন কম বেশি, কারণ শহরে তো যেতে পারছেন না, যাতায়াত তো লিমিটেড, শহরে তো এখনো কাজ শুরু হয়নি। অনেক জায়গাতে এরকম হচ্ছে যে লোকেদের বাড়তি পয়সা দিয়ে প্লেন ভাড়া দিয়ে লোকে নিয়ে যাওয়ার কথা অফার দিচ্ছে, আমি জানি, কারণ সেখানেও কাজটা শেষ করতে হবে, ইনকমপ্লিট কিছু প্রজেক্ট আছে সেখানে কনস্ট্রাকশনের লোক না গেলে হবে না। তো আগে যেটা হতো, মানে এরা নিজেদের পয়সা খরচা করে, গাটের পয়সা খরচা করে যেত, তো এই যে একটা অন্য বার্গেনিং এরও একটা চান্স কিন্তু আসছে, সেটা হয়তো সাময়িক কিছুদিন চলবে সেই জিনিসটা, কিন্তু এই সুযোগটাও এসছে এখন, যে আমি সেটা কেউ অ্যাপ্লাই করছে, কেউ দিচ্ছে ঠিক আছে আগে আমি 500 টাকা পেতাম, এখন যদি 700 টাকা পাই চলে যাই, আমাকে তো রোজগার করতেই হবে। উল্টো দিক থেকে কিন্তু অনেক যে শ্রম আইন ছিল না, যে প্রচুর খাটাবে পয়সা দেবে না, প্রায় নতুন একটা স্লেভারির দিকে ঠেলছে, ওটা হয়তো ভবিষ্যতের পথ পরিষ্কার করে রাখছে, কিন্তু বাস্তবে এখন পরিস্থিতি লেবার অ্যাকচুয়ালি কাজের জায়গাতে লেবার পৌঁছচ্ছে না। হ্যাঁ, তার মানে যেটা মনে হচ্ছে আপনার কথায়, যে লেভেলে আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া প্রয়োজন, যেটা বারবারই আপনার কথায় আমি বুঝতে পারছিলাম, যে আমাদের রীতিমতো এবার প্রস্তুত হওয়ার প্রয়োজন হয়েছে, কারণ আরো অনেক বড় বিপদ আমাদের সামনে আসতে চলেছে, যেখানে তারাও তো এই বিপদ থেকে বাইরে থাকতে পারবেন না। সেই সংগঠনের সেই সচেতন শিক্ষার জায়গাটা বোধহয় এখনো ভাবার কাজ শুরু হয়নি, বা তাদেরকে সেই জায়গাটা তৈরি করা যায়নি। আমি সোহমকে জিজ্ঞেস করবো, অ্যাজ এ পলিসি অ্যানালিস্ট, সোহম, সরকারের কাজ করতে গিয়ে যে প্র্যাকটিক্যাল সমস্যাগুলোর কথা আপনার কথায় আমরা শুনতে পেলাম, সেইখানের কন্ট্রাডিকশনটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাজ এ পলিসি অ্যানালিস্ট আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমি না অরূপদার কথার সূত্র ধরে এটা আমি বলছি, ঠিক আছে, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে, যে সরকার তো একটা মানে বিজাতীয় বস্তু নয়, আমাদের মধ্যে থেকে সরকার উঠে আসে।
সরকার সিস্টেমের বাইরেও না, সরকার ইজ রিফ্লেকশন অফ দ্য সিস্টেম। তার ফলে সরকারের না কিছু প্রায়োরিটিস আছে, সেই প্রায়োরিটি গুলো কিন্তু আপনার আমার প্রায়োরিটি নয়। যেমন ধরুন, আমি যেহেতু উড়িষ্যা গভর্নমেন্টের সঙ্গে প্রথম দিকে কাজ করেছি, ওরা কিন্তু একটা বড় বড় কিছু প্রজেক্ট, মোস্টলি কালচারাল হেরিটেজ, ট্যুরিজম ওরিয়েন্টেড প্রজেক্ট, রথযাত্রার পরে করবে বলে, জুন মাসের শেষের দিকে করবে বলে ওরা একটা টার্গেট নিয়ে রেখেছে। এবার কোভিড হওয়াতে সেগুলো আটকে গেছে, বাধ্য হয়ে ওদেরকে রথযাত্রা কিন্তু কোভিডের মধ্যে করতে হলো। এই নয় যে জগন্নাথ দেবকে মানে, সেটা তো আছেই, আস্থার জায়গা আছে, ভালোবাসার জায়গা আছে, সম্মানের জায়গা আছে, কিন্তু কিছু ইকোনমিক ইমপ্লিকেশনসও থেকে যাচ্ছে। যে ইকোনমিক ইমপ্লিকেশনস গুলো কিন্তু হেলথ ইমপ্লিকেশনস থেকে বড় হয়ে যাচ্ছে গভর্নমেন্টের কাছে। মানে এটা শুধু এই জন্য নয় যে গভর্নমেন্ট চাইছে যে লাইভলিহুড বাঁচাবে, আমি বরং বলবো যে এখানে না একটা খুব ক্লিয়ার ডিমার্কেশন আছে। স্টেট গভর্নমেন্টের ডিরেক্ট পলিটিক্যাল ফিউচার তা স্টেটের লোকের হাতে আছে, সেখানে স্টেট গভর্নমেন্ট অনেক বেশি সেন্সিটিভ। সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু জানে ওর একটা অ্যাগ্রিগেট ফিউচার আছে, মানে এই রাজ্যে একটু খারাপ হলে ওই রাজ্যে একটু ভালো করে একটা ম্যানেজ করা যাবে। সেই জন্য সেন্ট্রালের পলিসি অনেক, আমি বলবো যে অ্যান্টি অ্যান্টি শব্দটা ঠিক নয়, এমরাল পলিসি বা হিউম্যান পলিসি, মানুষের কি ইমপ্লিকেশন আছে তার থেকে বেশি ও ইকোনমিক ইমপ্লিকেশন গুলো বেশি দিকে নজর দিচ্ছে। সেই তুলনায় স্টেট গভর্নমেন্ট গুলো বাধ্য হচ্ছে তার মানুষের দিকে নজর দেওয়া। মানে তার একটা মানে খুব মানে ক্লিয়ার ইমপ্লিকেশন হলো, যদি আমরা পলিটিক্যাল পার্টিসিপেশন না বাড়াতে পারি সাধারণ মানুষের, তাহলে সরকার কোনোদিনই সাধারণ মানুষের মানে স্বার্থের দিকে তাকিয়ে পলিসি বানাবেন। মানে আপনি যদি নিউ এডুকেশন পলিসিটা দেখেন, এই কোভিড এর মধ্যে যেটা করলো, যে এই ডামাডোলের বাজারে ও একটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ মডেলের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে। আমি বলবো একদিক থেকে এই মানে স্কুলে মানে মেরু বলছে মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি, এরকম একটা কিছু, বা এই যে, কিন্তু এই কথা কেউ বলছে না মেরুর নেচার কি হয়। মেরু কি গভর্নমেন্ট ফান্ড করবে? সেখানে কি বিলো পভার্টি লাইন বা এসসি এসটি কমিউনিটির লোকজনের জন্য কিছু আর্থিক বা কিছু ব্যবস্থা থাকবে? ও কিন্তু আমার ধারণা এটা সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ মডেলের দিকে, শুধু ডিসেন্ট্রালাইজ না, মানে প্রাইভেটাইজেশনের দিকে চলে যাচ্ছে। মানে সরকার কোভিডকে ইউজ করে একটা প্রাইভেটাইজেশনের প্রেশার তৈরি করছে স্টেট গভর্নমেন্টের উপর, সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারেস্ট হচ্ছে যে সে প্রাইভেটাইজ করতে পারছে না। যেমন ধরুন মমতা ব্যানার্জি কিন্তু প্রচুর বেসরকারি মানে হাসপাতাল জাস্ট বেড নিয়ে নিয়েছে, উড়িষ্যাতেও আমি সেটাই দেখেছি, কারণ নিতে সে বাধ্য, কারণ তার কাছে মানে হেলথ ইনফ্রাস্ট্রাকচার নেই, তাকে দিতে হবে, নইলে তার ভোটে আশু বিপদ। তো এই যে মানে পলিটিক্যাল ইন্টারেস্টের যে গ্যাপ আর 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 পলিটিক্যাল ইন্টারেস্টের যে ক্ল্যাশ, সেটাই সামনের দিনে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই চ্যালেঞ্জটার মিটিগেশন কিভাবে সম্ভব, কি মনে হয়? দেখুন, চ্যালেঞ্জটার মিটিগেশন তখনই সম্ভব যে অল্প যেটা বলছিলেন যে সেটা হলো গিয়ে যে আমাদেরকে না ওই কৌমভাবে ভাবার একটা, মানে দরকার পড়লে মানে কেন সবসময় পার্টিরাই ইলেকশনে দাঁড়াবে, কেন ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারবে, ইন্ডিপেন্ডেন্টরা দাঁড়ালে কেন জিততে পারবে? তো মানে একটা কোঅপারেটিভ সিস্টেমে পলিটিক্যাল ইনভেস্টমেন্ট হওয়া খুব দরকারি। মানে ধরুন মানে ওবামা ইলেকশনটা জিতেছিলেন, নিজের প্রথম ইলেকশনটা 2009-10-এ ক্রাউড ফান্ডিং করে, ছোট মানুষের কাছ মানে মধ্যবিত্তের কাছ থেকে কম টাকা নিয়ে। আমাদের দেশে সেটা প্রায় অসম্ভব, কিন্তু কেন অসম্ভব? আমরা কেন ক্রাউড ফান্ডিং করে মধ্যবিত্ত মানুষের কাছ থেকে টাকা নিয়ে বা নিম্নবিত্ত মানুষের কাছ থেকে টাকা নিয়ে এমন রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারবো না যার পলিটিক্যাল ইন্টারেস্টটা বড় ক্যাপিটালের হাতে বাঁধা পড়ে? আমরা যদি নিজেরা ইনভেস্ট না করি ইন আওয়ার পলিটিক্যাল ফিউচার কোঅপারেটিভলি অ্যাজ আ নেটওয়ার্ক, আমার মনে হয় না আমাদের এই কোভিড থেকে কিছু ভালো নিয়ে বেরিয়ে আসা সম্ভব।
না, কোভিড তো একটা ইনসিডেন্ট। আমরা আপনাদের কথাতেই জানতে পারছি যে আমাদের সামনে আরো অনেক বড় বড় ইনসিডেন্ট আসছে, যেমন যেটা পালস পোলিও টিকাকরণ এবার হয়নি, তার যে একটা ম্যাসিভ ব্যাকল্যাশ হবে, হবে। এবং যেভাবে আমাদের ফুড চেইন নষ্ট হয়েছে তার একটা ম্যাসিভ ব্যাকল্যাশ হবে, যেটা আমরা এই সিচুয়েশন থেকে বেরোবার পরে পরেই হয়তো তার মুখে পড়বো। সেই ব্যাকল্যাশটা আরো মারাত্মক হবে। তখন তো চাইলেও পলিটিক্যাল পার্টিগুলো পুরোটা হ্যান্ডেল করতে পারবে না মানুষের সাহায্য ছাড়া। তখন পারবে। মানুষ কি আবার টুল হিসেবে ইউজ হবে, নাকি মানুষ তাদের কোন রকম একটা কনসিয়াসনেসের দ্বারা তাদের নিজেদের জায়গাটা স্ট্রেন্থেনিং করতে পারবে? মানে অ্যাজ এ পলিসি অ্যানালিস্ট আপনি কি এর কোন রকম ইমপ্লিকেশন কোথাও পাচ্ছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, আমার দুটো রেশনাল আউটকাম আমি দেখতে পাচ্ছি। একটা হলো যেটা মানে আমরা বলি এথনো ন্যাশনালিজম, মানে মহারাষ্ট্রিয়ানদের জন্য, পশ্চিমবঙ্গের মানে বাঙালিদের জন্য, বিহারিদের জন্য এইটা হবার একটা জায়গা আছে। মানে এটার একটা রিফ্লেকশন হলো লোকালাইজেশন বলছে পলিসি টার্মে, যে দেশ বা যেই রাজ্য বা যেই রিজিয়নের লোক চেষ্টা করবে তার রিসোর্স গুলোকে তাদের জন্য আটকে রাখতে, ইউজ করতে, বাকিদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। সেটা হলে কিন্তু মানুষ এই লিমিটেড পলিটিক্যাল ইন্টারেস্টের হাতে বাঁধা পড়বে এবং টুল হিসেবে ব্যবহৃত হবে। আরেকটা হলো মানুষ যদি মানে অ্যাজ আ মানে ভিকটিম না বলুন, সাফারার, সে যদি অন্য মানুষের হাত ধরে, মানে যে পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্র থেকে পালিয়ে পশ্চিমবঙ্গ চলে আসছে, তার সঙ্গে যে পরিযায়ী শ্রমিক দিল্লি থেকে পালিয়ে মহারাষ্ট্র যাচ্ছে, তারা যদি নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি, একটা সিম্প্যাথি বোধ করে, সেখান থেকে যে একটা পলিটিক্যাল ফোর্স তৈরি হবে, মানে মানে এটা কিরকম জানেন তো, মানে পলিটিক্যাল ফোর্স এনার্জির মতো, পেট্রোলের মতো, যখন যদি তৈরি হয়ে যায় তখন তাকে ব্যবহার করার মতো ইঞ্জিনও তৈরি হয়ে যায়। ডিপেন্ড করছে সেটা তৈরি হবে কি। মানে আমি বলতো কি, পলিটিক্যাল ক্লাস, পলিসি ক্লাস, আমরা ইঞ্জিন বা একটা ক্যাটালিস্টের মতো কাজ করি। আসল ইম্পালটাস কিন্তু মানুষ দেয়। মানুষ যদি মানে নিজের রাজ্য, নিজের কৌম, নিজের ভাষার বাইরে বেরিয়ে সিম্প্যাথি, এমপ্যাথি, সহমর্মিতা বোধ করে তার জন্য কিছু করি, তার জন্য একটু ভাবি অন্তত, সেটার দিকে এগিয়ে যায়, তাহলে পলিসিও এবং পলিটিক্সও বাধ্য হবে সেই নিডটাকে অ্যাড্রেস করতে। আর মানুষ যদি শুধু আমি আমারটাই দেখবো, অন্য লোককে পাত্তা দেবো না, আমি আমার পলিটিক্যাল ইন্টারেস্টে গুছিয়ে নেবো বাঙালি হিসাবে, মহারাষ্ট্রিয়ান হিসাবে, হিন্দু হিসাবে, মুসলমান হিসাবে, তাহলে পলিটিক্স সুযোগ পায় মানুষকে বিভাজিত করে সেখান থেকে নিজের আখের গুছে। এই দুটো পসিবল। কি হবে বলা? ধন্যবাদ। খুব ভালো লাগছিল। আমরা আলোচনা আর এগোতে পারবো না। আমি একটু কস্তুরী মুখার্জির কাছে জেনে নেব আমাদের কোনো চ্যাট বক্সে প্রশ্ন আছে কিনা, জরুরি প্রশ্ন থাকলে যদি উনি আমাদের বলেন। হ্যাঁ মিলিদি, আমাদের চ্যাট বক্সে প্রশ্ন আছে। আমার মনে হচ্ছে বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনার মধ্যেই আমরা পেয়ে গেছি। আমি একটা দুটো প্রশ্ন করে নিচ্ছি। যেমন বিনীতা সরকার ভৌমিক জিজ্ঞেস করেছেন, আপনাদের কি মনে হয় পরবর্তী সময়ে শহরে শ্রমিকের যোগানে ঘাটতি দেখা দেবে? মানে আমি এটা বলি, মানে শহরের শ্রমিকের যোগানে ঘাটতি দেখা দেবে না। মানে কি ধরনের শ্রমিক? আসলে একটা পরিষেবা সংক্রান্ত শ্রমিক আছে যারা ডে টু ডে শহরটাকে রান করার জন্য চালায়। আর এছাড়া যেটা ওই কনস্ট্রাকশন বা ওই ধরনের কাজে যারা আসছেন তারাও আসবেন, কারণ পয়সা এখানে আছে। ঘাটতি শহরে প্রাথমিকভাবে দেখা দিলেও সেটা হয়তো কিছুটা ভয়, যাতায়াতের অসুবিধা ইত্যাদি কারণে পরবর্তী সময়ে শহরে লেবারের ঘাটতি হবে না, শহরে অত কাজও থাকবে না, শহরে অত কাজ থাকবে না। আর একটা প্রশ্ন আমি করে নিই, সেটা হচ্ছে অরূপ বাবুকে প্রশ্ন করেছে, আপনার কেন মনে হচ্ছে কোভিড পরবর্তী পৃথিবীটা আবার আগের জায়গায় ফিরে যাবে না? একটু যদি বিস্তারিত বলেন। এটা যদি আপনি আলোচনা করেছেন। ওটা শ্রাবণী ভদ্র করেছেন দেখেছি প্রশ্নটা। এখন ঠিক তার নিচে একটা পোস্ট আছে অলরেডি, যাদের আমরা বলি তারাই জানাচ্ছেন যে আগামী কয়েক দশক ধরে থাকবে। আসলে এটা নির্ভর করছে যে মানে সবকিছু যেভাবে আমাদের ভয় দেখাচ্ছে, তাতে আমার মনে হয় না যে কোনো রাষ্ট্রই বা কোনো ক্ষমতাই চাইছে না এটাকে স্বাভাবিক করে তুলতে।
তাহলে তার দিক থেকে অন্যরকমের একটা কিছু অভিব্যক্তি দেখা যেত। বলছে যে নিউ নর্মাল বলে একটা ফ্রেজ তৈরি হয়েছে। আমি মানে এইটা নিয়ে আসলে এই যে ইকোনমিক সেক্টরে যা দাঁড়িয়েছে তাতে হতেই পারে কিছু জায়গায় কুক্ষিগত হয়ে গেল সম্পদ ক্যাপিটালটা, কিন্তু প্রচুর সংস্থা উঠে যাবে। নতুন চ্যালেঞ্জের মধ্যে তো আসছে, ক্যাপিটাল তার মতো করে একটা সলিউশন বার করার নিশ্চয়ই চেষ্টা করবে, কিন্তু সেটা কিছুতে আগের এই যে প্রসেসে চলছিল সেই প্রসেসে ওই যে বললাম যে এখন এই কনস্ট্রাকশন ওয়ার্কারদের নিয়ে যাচ্ছে, আগে 500 টাকা দিলে এখন 700 টাকা দিয়ে নিয়ে যাচ্ছে, প্লেনে করে নিয়ে যাচ্ছে। এটা তো ডেফিনেটলি আগের মতো না, বেটার। আর এই জায়গাতে যেটা হবে যে আপনি গিয়ে কাজ পাবেন না, এই দুটো জিনিস চলবে। তো আর কারণ অনেক যেহেতু গ্রামের উপর নতুন করে প্রেশার, এই যে কেন আগে কোভিড আগে জায়গায় ফিরে যাবেন, আমাদের যা যা পলিসি পাস হচ্ছে আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, জব সেক্টর চলে যাচ্ছে, সরকারি চাকরি চলে যাচ্ছে, বেসরকারি গুলো ক্ষেত্রে আস্তে আস্তে যা যেভাবে শিক্ষা নীতি এবং এখন যেভাবে চলছে দেখবেন পুরো জিনিসটা কোন দিকে যায়, পুরোটা প্রাইভেটাইজেশন দিকে চলে যাবে। তো কাজেই কিছুতে এই জগৎটা আগের মতো কিছুতে নেই। কতগুলো ভালো দিকও হয়তো থাকবে, আমি বলছি না যে সবাই নেগেটিভ হবে, হয়তো ডিজিটাল প্ল্যাটফর্ম হলে তার হয়তো অনেক বেশি ছড়িয়ে দেওয়ার সম্ভাবনাও থাকবে। তো আগের মতো জায়গায় যাবেন, এটা কিন্তু আমার একার কথা নয়। আমি আমি এটা আমি আমি মেল আইডিটা দিয়ে দিচ্ছি, আমার যেটা মনে হয় এটা আমরা আদান প্রদান চলতে থাকুক। বড় বড় দার্শনিকরাও তাই বলছেন। অরুণতি রেয়ের মধ্যে একটা বলেছেন, ইটস আ পোর্টাল। মানে আমি একটা অ্যাজ ইফ একটা ব্রিফকেসে আমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, আমার এখানে ফেরা হবে না, ট্রাভেলার মতো বেরিয়ে যেতে হবে। তো এটা কারণ এই বোধটা সকলেরই কাজ করছে যে আমাদের পরবর্তী সময়ে যেদিকে যাচ্ছে আমাদের এই ওয়েদার নিয়ে, ক্লাইমেট নিয়ে, এই আমাদের আর্থ পন্ডারিং যেভাবে চলছে, এগুলো যেদিকে যাচ্ছে সেখানে কিছুতেই পৃথিবী আগের জায়গায় তো নেই, আরো থাকবে না, এবং তার সঙ্গে এই জিনিসটাকে অন্যরকম ভাবে মিশে আছে। তো সেদিক থেকে আমার মনে হয় যে হওয়াটা মুশকিল। এবং আমাদের সামাজিক ক্ষেত্রেও দেখবেন মেলামেশার ক্ষেত্রগুলো পাল্টাবে, এরকম হবে না যে এরকম মাঠ, ফুটবল মাঠগুলোতে ঘাস বড় হচ্ছে, কেউ মাঠে খেলতে নামছে না। তো কি হবে, হয়তো শহরে আমরা গরু ছাগল পুষতে শুরু করবো খেলা বন্ধ করে, কিন্তু সরি ফর গোয়িং মাই লাইফ মোডে, কিন্তু আসলে পুরো সামাজিক আমাদের জিনিসগুলো ভীষণ নাড়া খেয়ে গেছে, ভীষণ নাড়া খেয়ে গেছে। কেউ কারোর সঙ্গে মানে প্রিয়জনকে দেখলে আমি দরজা বন্ধ করে দিচ্ছি। এটা কি মনে করছেন যে কালকে আমি তাকে গলা জড়িয়ে ধরবো না? আমার ভয়, আমার বুকে ভয়, মনের সন্দেহ। তো এই সন্দেহগুলো যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কি করে আমরা স্বাভাবিক হবো আর নতুন অন্য রকমের স্বাভাবিক হবো? আগে স্বাভাবিকতা হবে না, সেটা একটা নতুন স্বাভাবিকতা হবে। তো সেই জন্যই বলছি এটা কিছুতেই আগের জায়গায় ফিরবে না। ধন্যবাদ মাননীয় অরূপ দাস এবং মাননীয় শ্রী সোহম বোসকে। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা চলছিল, সেই সময়ের সংকুলান। ফলে আমাদের আপাতত এই জায়গা থেকে বিদায় নিতে হচ্ছে। আমাদের পরবর্তী আরেকটি পর্ব আছে, আমরা সেই পর্বের বক্তা অপেক্ষাও করছেন, আমরা তার কথা শুনবো। আমি অনুরোধ করবো আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমাদের খুব ভালো লাগবে।